হ্যালো, আমি কৌশিক। আপনারা শুনছেন এসকে স্টোরিজ। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা একটি গল্প, নীল আর শোলা। গল্পটি আমরা নিয়েছি কিশোর ভারতীর 5ই ফেব্রুয়ারি 2023 এই সংখ্যাটি থেকে। শুরু হচ্ছে আজকের রহস্য গল্প, নীল আর শোলা। ডাক্তার রোহিত বসুর পৈতৃক বাড়ি উত্তর কলকাতায়। বাড়ির একতলাতেই তাঁর চেম্বার। দুপুরের দিকে কয়েক ঘন্টা স্নান খাওয়া ছাড়া সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত রোগীর ভিড় লেগে থাকে তাঁর চেম্বারে। কোনো দিন আরও দেরি হয়। মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে বেশ খ্যাতি আছে মধ্য 50-এর রোহিত বসুর। আজও সকাল থেকে রাত 8টা পর্যন্ত নিয়মমাফিক রোগী দেখেছেন তিনি। ঘড়ির কাঁটা তখন রাত 10টা ছুঁই ছুঁই। এমনিতে শীতকাল, তার ওপর আজ যেন একটু বেশি দাপট শীতের। চেম্বারের কাজ অনেক আগেই শেষ হয়েছে। যে ছেলেটা তার চেম্বারে সহকারীর কাজ করে তাকেও বেশ কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছেন তিনি। পুরনো আমলের বিশাল বাড়িটাতে তিনি এখন একা। পাড়াটাও বেশ নিঝুম হয়ে গেছে, তবে তিনি এখনও চেম্বারেই আছেন। কারণটা অবশ্য রোগী দেখাই। ভদ্রলোক সন্ধ্যের দিকে টেলিফোনে জানিয়েছেন রাত 10টা ছাড়া তাঁর আসার সময় হবে না। তিনি কলকাতার বাইরে আছেন। ডাক্তারবাবু যেন দয়া করে তাঁকে দেখে দেন। সাধারণত পেশেন্টদের অনুরোধ রাখার চেষ্টা করেন রোহিত বসু। তিনি তার চিকিৎসক জীবনের অভিজ্ঞতায় দেখেছেন তাঁর রোগীদের এসব ছোটোখাটো আবদার মেটালে তাঁরা চিকিৎসককে বন্ধু বলে মনে করে। তাতে চিকিৎসার সুবিধা হয়। কারণ একজন মানসিক রোগের চিকিৎসক বা সাইকিয়াট্রিস্টের কাজ রোগীর মন নিয়েই। তাই লোকটি এত রাতে আসবে শুনেও আপত্তি করেননি ডাক্তারবাবু। একটা মেডিকেল জার্নালের পাতা উল্টাচ্ছিলেন তিনি। দেওয়াল ঘড়িটা ঢং ঢং শব্দে জানান দিল রাত 10টা বাজে। জার্নালটা নামিয়ে রেখে রোহিতবাবু নিজের মনেই ভাবছিলেন, এই শীতের রাতে লোকটা আসবেন তো? না এলে নিশ্চয়ই অ্যাকাউন্টে ফিসটা আগে ভাগে জমা দিতেন না। 1000 টাকা, এত টাকা দিয়ে কেউ নিশ্চয়ই তার সঙ্গে যোগ করতে যাবে না। লোকটা নিশ্চয়ই আসবে। ঠিক এমন সময় টিক টিক করে একটা শব্দ হলো। শব্দের উৎস লক্ষ্য করে তাকাতেই তিনি দেখতে পেলেন তাঁর টেবিলের একটু তফাতেই দেয়ালের গায়ে একটা বেশ বড় টিকটিকি। দেওয়ালের গা থেকে প্রাণীটা ঘাড় ঘুরিয়ে চারপাশে তাকিয়ে সম্ভবত খাদ্য অন্বেষণ করছে। সেটা দেখেই হাততালি দিয়ে তাড়াবার জন্য শব্দ করলেন ডাক্তারবাবু। শুনেই প্রাণীটা তরতর করে দেওয়াল বেয়ে কিছুটা উপরে উঠে গেল। ডাক্তারের চেম্বারে এসব প্রাণীর উপস্থিতি কাম্য নয়, বিশেষ করে তা যদি কোনো মনোরোগ বিশেষজ্ঞের চেম্বার হয়। কারণ অনেক মনোরোগীরই নানান ছোটোখাটো প্রাণী সম্পর্কে ভীতি থাকে। তাই মাঝে মাঝেই পেস্ট কন্ট্রোল করিয়ে নেন রোহিতবাবু। লাস্ট কবে করিয়েছেন ঠিক খেয়াল পড়ছে না। কালই একবার খবর পাঠাতে হবে স্প্রে করার জন্য। দরজার বাইরে একটা অস্পষ্ট পায়ের শব্দ শুনে সেদিকে তাকালেন তিনি। তার চেম্বারের দরজাটা রাস্তার একদম গায়েই। একটা কণ্ঠস্বর ভেসে এলো,
ডাক্তারবাবু, ভেতরে আসতে পারি? আজ এ সময় আমার অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। হ্যাঁ, আসুন, আপনারই অপেক্ষায় আছি। একজন মাঝবয়সী গোলগাল চেহারার ভদ্রলোক ঘরে প্রবেশ করলেন। তার পরনে দামি লেদার জ্যাকেট, কবজিতে দামি ঘড়ি, আঙুলে বেশ কয়েকটা সোনার আংটি। লোকটাকে দেখে বেশ ধনবান ব্যক্তি বলেই মনে হলো রোহিত বসুর। ভদ্রলোক হাত জোড় করে ডাক্তারবাবুর উদ্দেশ্যে নমস্কার জানিয়ে প্রথমেই বললেন, আমাকে মার্জনা করবেন, এত রাতে সময় চেয়েছি বলে। আসলে একটু আগেই আমি এয়ারপোর্টে নেমেছি, আবার আজ রাতেই ইউরোপগামী ফ্লাইট ধরব। কানেক্টিং ফ্লাইটের মধ্যে আপনার কাছে আসার জন্য এই সময়টা হাতে ছিল, তাই। রোহিতবাবু তার টেবিলের উল্টো দিকের চেয়ারটা দেখিয়ে দিয়ে বললেন, আপনি বসুন। ভদ্রলোক বসলেন। তারপর পকেট থেকে রুমাল বার করে একবার মুখটা মুছলেন। একটা উৎকণ্ঠার ভাব জেগে আছে ভদ্রলোকের চোখে মুখে। সেটা তার কানেক্টিং ফ্লাইট ধরার তাড়া আছে বলে, নাকি মানসিক অসুস্থতার কারণে, তা ঠিক এই মুহূর্তে ধরতে পারলেন না ডাক্তারবাবু। রোগীর সঙ্গে তার রোগের ব্যাপারে কথা শুরুর আগে তিনি অভ্যাস মতো কলম আর প্রেসক্রিপশন প্যাডটা টেনে নিয়ে বললেন, আপনার নাম আর বয়সটা বলুন। ভদ্রলোক জবাব দিলেন, দীননাথ পাকড়াশি, বয়স 50। প্যাড থেকে চোখ তুলে ডাক্তারবাবু তাঁকে বললেন, এবার আপনার সমস্যার কথা বলুন। মন খুলে কথা বলবেন, কোনো কিছুই গোপন করবেন না, তাতেই আপনার চিকিৎসা করতে আমার সুবিধা হবে। ডাক্তারবাবুর কথা শুনে ভদ্রলোক উৎকণ্ঠার সঙ্গে বললেন, কিন্তু আমার কথা আপনি বিশ্বাস করবেন তো? যে কয়েকজনকে কথাটা বলেছি তারা কেউই আমার কথা বিশ্বাস করছে না। শেষে একজন আমাকে পরামর্শ দিল যে একবার আপনার সঙ্গে যেন কথা বলি, তাই আপনার শরণাপন্ন হলাম। আমি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে রয়েছি ডাক্তারবাবু। রোহিতবাবু তার আস্থা অর্জনের জন্য বললেন, বিশ্বাস করব না কেন? নিশ্চয়ই করব, সব কথা খুলে বলুন। ডাক্তারবাবুর আশ্বাসবাণী শুনে ভদ্রলোকের মুখমণ্ডলে উৎকণ্ঠার ভাব কিছুটা প্রশমিত হল। শুরু হলো তাদের দুজনের কথোপকথন। দীননাথ পাকড়াশি প্রথমে বললেন, আমার ভয়টা হলো তেলাপোকার, অর্থাৎ আরশোলার ভয়। কথাটা বলেই তিনি অপ্রস্তুতের মতো হেসে ডাক্তারবাবুর মুখের দিকে চেয়ে রইলেন। দীননাথ পাকড়াশির এমন আচরণে ডাক্তারবাবু খুব একটা অবাক হলেন না, কারণ এমন অনেকেই আছেন যারা আরশোলা দেখলে প্রচণ্ড ভয় পান। আবার এমনও মানুষ আছেন যারা তাদের নিয়ে হাসাহাসি করেন। কিন্তু রোহিত বসু একজন মানসিক রোগের চিকিৎসক। তিনি জানেন এটা একটা মানসিক ব্যাধি, যার নাম কাটসারিডাফোবিয়া বা আরশোলা আতঙ্ক। কীটপতঙ্গ পশুদের নিয়ে ভয় থাকে কিছু মানুষের মধ্যে। ক্ষেত্রবিশেষে কখনো কখনো এসব মানসিক ব্যাধি প্রাণঘাতীয় হয়ে ওঠে। তিনি রোগীর উদ্দেশ্যে বললেন, আপনি এ ব্যাপারে ব্যতিক্রম নন, অনেকেরই এমন থাকে, আর চিকিৎসা করলে তো সেরেও যায়। আপনি আমাকে এবার বলুন, আপনার এই আরশোলা আতঙ্ক কবে থেকে? ছেলেবেলা থেকেই কি? কেস হিস্ট্রিটা আমার জানা প্রয়োজন। ভদ্রলোক বললেন,
না না, ছেলেবেলা থেকে নয়। ছোটবেলায় তো আমি ওদের গায়ে কালি ঢেলে সাদা খাতার ওপর ছেড়ে দিতাম। ওদের পায়ে আঁকি বুকি কাটা দেখে কত মজা করেছি। তখন হাত দিয়ে খপ করে আরশোলা ধরতেও কোনো ঘেন্না বা ভয় করতো না আমার। তবে কবে থেকে এলো এই ভয়? প্রশ্ন করলেন রোহিতবাবু। দীননাথ পাকরাশি ডাক্তারবাবুকে কিছুটা অবাক করে দিয়ে বললেন, মাসখানেক হলো, যবে থেকে ও আমার শরীরে আশ্রয় নিয়েছে তবে থেকে। রোহিতবাবু বললেন, তার মানে? ভদ্রলোক বললেন, দাঁড়ান, আপনাকে আগে তাকে দেখাই, তবে বুঝতে পারবেন। বলেই তিনি প্রথমে চামড়ার জ্যাকেটটা খুলে ফেললেন। জ্যাকেটের ভিতর একটা টি শার্ট। এরপর তিনি সেটা টান দিয়ে ডান কাঁধের কিছুটা নিচে নামিয়ে আনলেন। ঘরের উজ্জ্বল আলোতে ডাক্তারবাবু দেখতে পেলেন দীননাথ পাকরাশির ডান কাঁধের একটু নিচে বাহুর ওপর প্রমাণ আকারের ঘন নীল রঙের একটা আরশোলা। সাধারণত এদেশে নীল রঙের আরশোলা হয় না। সেটা দেখেই রোহিতবাবু বুঝতে পারলেন ওটা উল্কি এবং তা বিদেশি। ডাক্তারবাবুকে দেখাবার পর ভদ্রলোক আবার গায়ের জ্যাকেটটা পরে নিতে নিতে বললেন, সারাদিন ও ওখানেই থাকে, কিন্তু রাত হলেই জীবন্ত হয়ে ওঠে। আমার সারা শরীরে হেঁটে বেড়ায়। ঘুম ভেঙে যায় আমার। কখনো শরীর ছেড়ে বাইরে বেরোয়, কিন্তু রাত থাকতেই আবার শরীরে ফিরে এই একই জায়গায় চলে আসে। ওকে নিয়ে আমার যে কি ভয় আর অস্বস্তি তা আমি আপনাকে বোঝাতে পারছি না। ওর জন্য হয়তো বা কোনোদিন আমি মরেই যাব। ওকে কোনোভাবে তাড়াতে পারবেন আপনি? আরশোলার ট্যাটুটা দেখে আর রোগীর কথা শুনে ডাক্তারবাবু অনুমান করলেন ভদ্রলোক হয়তো কখনো শখের বশে তার বাহুতে ট্যাটুটা আঁকিয়েছিলেন, আর সেটা আঁকবার পর থেকেই কোনো কারণে তিনি মানসিক বৈকল্য বা হ্যালুসিনেশনের শিকার হয়েছেন। ট্যাটুটাকেই নিজের শরীরে জীবন্ত বলে অনুভব করছেন। কিন্তু লোকটাকে তো আর মুখের ওপর একথা বলা যায় না। এসব ক্ষেত্রে তাতে উল্টো ফল হতে পারে। ডাক্তারবাবু কথা বিশ্বাস করছে না দেখে রোগী এ প্রসঙ্গে আরও কিছু কথা বলার থাকলে তা বলা বন্ধ করে দিতে পারে। তাতে ডাক্তারবাবুর রোগীর মনের গভীরে পৌঁছতে সমস্যা হবে। কাজেই দীননাথ পাকরাশির কথা তিনি সম্পূর্ণভাবে বিশ্বাস করেছেন এমন ভাব দেখালেন। এ প্রসঙ্গে ভদ্রলোকের থেকে আরও কিছু কথা আদায়ের জন্য রোহিতবাবু তাকে বললেন, বুঝলাম ব্যাপারটা, আপনি এত চিন্তিত হবেন না। আমি ওকে তাড়িয়ে দেব আপনার শরীর থেকে। তবে তার জন্য ওর ব্যাপারে আমার আরও কিছু জানা প্রয়োজন। ডাক্তারবাবু তার কথা শেষ করতে না করতেই ভদ্রলোক বলে উঠলেন, পারবেন পারবেন আপনি? আপনাকে বোঝাতে পারবো না কি যে ভয় আর অশান্তির মধ্যে আছি। নেহাত ইউরোপ যাত্রার প্রোগ্রাম আগেই ঠিক হয়েছিল। কয়েক লক্ষ টাকা অগ্রিম দেওয়া আছে বলে এ অবস্থাতেও সেখানে যাচ্ছি আমি। তাছাড়া আরও একটা ব্যাপার, প্রয়োজনে সেখানে বড় চিকিৎসকদের কাছে আমার সমস্যা নিয়ে আলোচনাও করতে পারবো। তাই এই অবস্থাতেও আমি আমার যাত্রা বাতিল করিনি। তবে আপনার কথা শুনে এবার আশ্বস্ত বোধ করছি। আপনি কি জানতে চান বলুন, আমি সব খুলে বলছি আপনাকে। ভদ্রলোকের কথা শুনে ডাক্তারবাবু হেসে বললেন, আমি ইউরোপ আমেরিকার বড় বড় ডাক্তারদের মতো না হলেও আশা করি ব্যাপারটার সমাধান করতে পারবো। তবে ঘটনাটা সম্পর্কে আমার
আরও বিস্তারিতভাবে জানা প্রয়োজন। ঠিক কখন কিভাবে আরশোলাটা বাসা বাঁধলো আপনার বাহুতে, সবটা খুলে বলুন আমাকে। ভদ্রলোক হাঁপিয়ে গেছেন। ডাক্তারবাবু টেবিলের ওপর থেকে জলের বোতলটা তার দিকে বাড়িয়ে দিতেই তিনি ঢক ঢক করে জল খেলেন কিছুটা। একটু ধাতস্থ হয়ে আবার বলতে শুরু করলেন দীননাথ পাকরাশি। বাঙালি হলেও 3 পুরুষ ধরে অসমে প্রবাসী আমরা। সেখানে আমার পূর্বপুরুষদের চা বাগানের ব্যবসা ছিল। কাজেই বুঝতে পারছেন আমার আর্থিক অবস্থা মন্দ নয়। তবে আমার ব্যবসা বাণিজ্যে মন কোনোদিনই ছিল না। ছোটবেলা থেকেই নানান জায়গাতে ঘুরে বেড়াতেই আমার আনন্দ। বাবা মায়ের একমাত্র সন্তান আমি, বিয়েও করিনি। কাজেই বছর 10 আগে বাবা মায়ের বার্ধক্যজনিত মৃত্যুর পর একলা ও সম্পূর্ণ মুক্ত হয়ে গেলাম আমি। আর তখনই ভ্রমণের নেশাটা আরও চাগার দিয়ে উঠল আমার মনে। ব্যবসা বেচে দেশে বিদেশে ঘুরে বেড়াতে শুরু করলাম। এ নেশা বড় নেশা, মন দাঁড়ায় না ঘরে, আবার বেরিয়ে পড়তে চায়। একটু হেসে বললেন, আমি কি অপ্রয়োজনীয় কথা বলে ফেলছি? রোহিতবাবু বললেন, না না, আপনি আপনার মতো করে বলে যান। কোনটা আমার প্রয়োজনে লাগবে সেটা আমি বুঝব। ডাক্তারবাবুর আশ্বাস পেয়ে দীননাথবাবু আগের মতোই আবার শুরু করতে গেলেন। কিন্তু হঠাৎ যেন তিনি মৃদু কেঁপে উঠলেন। তারপর নিজের ডান বাহুর দিকে তাকিয়ে বললেন, আরশোলাটা জীবন্ত হয়ে উঠেছে, এরপরও আমার শরীরে ঘুরে বেড়াবে। মুশকিল হলো, আপনাকে যদি আমি আবার জামা খুলে দেখাতে যাই তবে সঙ্গে সঙ্গে ও আবার নিজের জায়গাতে ফিরে এসে স্থির হয়ে যাবে। আরশোলার ছবি কি করে জ্যান্ত হয়ে উঠবে? ব্যাপারটা রোগীর মনের ভুল। কিন্তু রোহিতবাবু তাকে অভয় দিয়ে বললেন, না, দেখাতে হবে না। ওকে নিজের মতো নড়তে দিন, ঘুরতে দিন। আমি যখন আছি তখন আপনার আর কোনো ভয় নেই। যা বলছিলেন বলে যান। ডাক্তারবাবুর কথা শুনে ভদ্রলোক আবার বলতে শুরু করলেন, হ্যাঁ, যা বলছিলাম। গত 10 বছর ধরে পৃথিবীর বহু দেশে ঘুরে বেরিয়েছি আমি। মাসখানেক আগে গেছিলাম দক্ষিণ আমেরিকার দেশগুলো দেখব বলে। কলম্বিয়া ও পেরু হয়ে আমি শেষে পৌঁছলাম ছোট্ট দেশ ইকুয়েডরে। দেশটার বিশেষত্ব হলো সর্বত্রই নানান ধরনের আরশোলা দেখতে পাওয়া যায়। তবে সেখান থেকে যে বিপদ আমারই শরীরে এসে বাসা বাঁধবে তা আমার জানা ছিল না, তাও আবার বড় অদ্ভুতভাবে। 3 দিন আমি দেশটার নানান জায়গায় ঘুরে বেড়ালাম। 4 দিনের দিন দুপুরে আমার ফ্লাইট, তাই এয়ারপোর্টের কাছাকাছি একটা হোটেলে গিয়ে উঠলাম রাতটুকু কাটানোর জন্য। রাত 10টা নাগাদ রাজধানী কিতোর সেই হোটেলের রিসেপশন থেকে যখন ঘরের চাবি নিচ্ছি, ঠিক তখনই এক দীর্ঘদেহী শ্বেতাঙ্গ এসে হাজির। সেও রাতটুকুর জন্য আশ্রয় চায়, কিন্তু রিসেপশনিস্ট তাকে বললেন আর একটাও ঘর খালি নেই, না সিঙ্গেল বেড না ডবল বেড। শেষ একটা ডাবল বেডরুম ছিল, সেটা এই মুহূর্তে এই ভদ্রলোককে দিয়ে দিলাম। তার মুখ থেকে কথাটা শোনা মাত্রই শ্বেতাঙ্গ যুবকটি আমার দিকে ফিরে বলল, আমার নাম গ্রে জেরি, পেশায় আমি জীববিজ্ঞানী। এ দেশে এসেছিলাম গবেষণার কাজে। কাল ভোরের ফ্লাইট ধরে দেশে ফিরব, তাই এখানে থাকার জায়গা খুঁজছি। কিন্তু ট্যুরিস্ট সিজন বলে অনেক হোটেলে গিয়েও থাকার জায়গা পেলাম না। বড় বিপদে পড়েছি। তুমি যদি রাতে কয়েক ঘন্টার জন্য রুম শেয়ার করে আমায় থাকতে দাও তবে বড় উপকার হয়। আমি রুমের অর্ধেক ভাড়া দিতে রাজি আছি, প্রয়োজনে পুরোটাই দিতে পারি। যুবকটির কথা শুনে আমি তাকালাম রিসেপশনিস্টের দিকে। সম্ভবত লোকটা বিপদে পড়েছে দেখে
মেয়েটি আমার উদ্দেশ্যে বলল, স্যার, আপনি যদি আপনার রুমে ওনাকে থাকতে দিতে চান তবে আমাদের কোনো আপত্তি নেই। তবুও আমি লোকটার কথায় কি বলবো তা নিয়ে একটু ইতস্তত করছিলাম। কিন্তু এরপর লোকটা বেশ কাতর স্বরে আমাকে বলল, দোহাই তোমার, আমার অনুরোধটা রাখো। আমি বড় ক্লান্ত, বেশ কয়েক রাত আমার ঘুম হয়নি। আমি একটু বিশ্রাম নিতে চাই, ঘুমাবার চেষ্টা করতে চাই। ভোর 4টেতে আমি ফ্লাইট ধরতে বেরিয়ে যাব। মাত্র 5-6 ঘন্টার তো ব্যাপার। আমার পরিচয় সম্পর্কে যদি কোনো সন্দেহ থাকে তবে আমি তোমাকে আমার পাসপোর্ট কাগজপত্র দেখাতে পারি। তার মুখের দিকে চেয়ে তাকে সত্যি বড় ক্লান্ত বলে মনে হলো। অনিদ্রার চিহ্ন জেগে আছে তার চোখে। আমিও একবার এমনই এক পরিস্থিতির শিকার হয়েছিলাম। এরপর আমি আর তার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারলাম না। আমি তাকে বললাম, টাকা পয়সা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, আমার ঘরে রাতটা কাটিয়ে নিও। আমার কথা শুনে যেন স্বস্তি পেল সে। রিসেপশনের প্রয়োজনীয় কাজ মিটিয়ে জেরি নামের সেই জীববিজ্ঞানীকে নিয়ে আমি রওনা হলাম আমার ঘরের দিকে। এ পর্যন্ত বলে দীননাথ থামলেন। তারপর এমনভাবে তার শরীরটাকে নাচাতে শুরু করলেন যেন তার পোশাকের ভিতর কিছু একটা ঘুরে বেড়াতে শুরু করেছে। তা দেখে রোহিতবাবু অনুমান করলেন ভদ্রলোকের মনোবৈকল্য শুরু হয়েছে। তাই রোহিতবাবু তার রোগীর উদ্দেশ্যে বললেন, আরশোলাটা যেমন ঘুরে বেড়াচ্ছে ওকে তেমন বেড়াতে দিন। আপনি যা বলছিলেন বলে যান। তারপর কি ঘটল? শরীরটাকে আরও একবার ঝাঁকুনি দিয়ে নিয়ে দীননাথ পাকরাশি আবারও বলতে লাগলেন, হ্যাঁ, হোটেলের সে ঘরেই তো ঘটেছিল ঘটনাটা। জেরিকে নিয়ে হোটেলের ঘরে ঢুকলাম আমি। ঘরে ধপধপে সাদা বেশ বড় বিছানা পাতা খাট। দেখে বুঝলাম সেখানে দুজনের ঘুমাতে কোনো অসুবিধা হবে না। নিজেদের ব্যাগপত্র রেখে বসলাম আমরা। আমি খাটে আর জেরি সোফাতে। জেরির সঙ্গে কথা বলে যতটুকু জানলাম তা হলো আমেরিকার মিশিগানে ওর বাড়ি। সেখানকার বিশ্ববিদ্যালয়েই কাজ করে সে। সপ্তাহ 2 হলো সে এখানে এসেছে এখানকার রেন ফরেস্টের পোকামাকড় নিয়ে গবেষণার জন্য। তবে অল্প সময়ের মধ্যেই আমি বুঝতে পারলাম আমার সঙ্গে গল্প করার কোনো রকম আগ্রহ নেই তার। কারণ আমি তাকে প্রশ্ন করলে সে শুধু সেটুকুরই জবাব দিচ্ছে। বাকি সময় স্থির দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আমি আর কথা বাড়িয়ে তাকে বিব্রত করলাম না। তেমনই নিশ্চুপভাবে বসে রইল জেরি। তার দিকে তাকিয়ে আমার মনে হলো বেশ কয়েকবার যেন কেঁপেও উঠল সে। দেখতে দেখতে রাত 11টা বাজল। আমি ফ্রেশ হয়ে এসে শোবার আগে পোশাক পরিবর্তন করছিলাম। আমাকে দেখে জেরিও উঠে পড়ল। ব্যাগ থেকে একটা হাত কাটা পোশাক বের করল সে। তারপর সেটা পরার জন্য গায়ের শার্টটা খুলে ফেলল। সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেল তার দেহের ঊর্ধ্বাংশ। পেশিবহুল চেহারা তার, বাইসেপ ট্রাইসেপ সব স্পষ্ট। আর তারপরই আমি দেখতে পেলাম ব্যাপারটা। তার পেশিবহুল ডান বাহুতে একটা নীল রঙের আরশোলা আছে, ঠিক আমার হাতেরটার মতোই। ও দেশে বহু মানুষের শরীরে আমি আরশোলার উল্কি আঁকা দেখেছি। তাই সেটা দেখে আমি তাকে বললাম, উল্কিটা বেশ সুন্দর তো, মনে হয় যেন জীবন্ত। এদেশ থেকেই আঁকিয়ে নিয়ে যাচ্ছ বুঝি? কথাটা শুনেই সেই মার্কিন যুবক আমাকে অবাক করে দিয়ে বলল, মানে হয় নয়, ও সত্যিই জীবন্ত। রাতে আমার শরীরে ঘুরে বেড়ায়। ওর জন্যই রাতে ঘুমোতে পারছি না আমি। কাজ শেষ করেই দেশে ফিরে যাচ্ছি। দেখি দেশে ফিরে ওর থেকে মুক্তি পাই কিনা। আমি এই ভয়ঙ্কর দেশে কোনো দিন আসবো না। মার্কিন যুবকের কথায়
অবাক হয়ে বললাম, ওই আরশোলাটা নড়ে চড়ে বেড়ায় মানে? সে বেশ দৃঢ় স্বরে আবারও বলল, হ্যাঁ, ও জীবন্ত। কেন যে ওই বুনো ওঝাটার সঙ্গে তর্কে জড়াতে গেলাম, অবিশ্বাস করতে গেলাম ওর কথা, তা না হলে আজ আমাকে হয়তো এমন বিপদে পড়তে হতো না। আমি বললাম, কোন ওঝা, কি ব্যাপার? জেরি বলল, তুমি শুনবে, বিশ্বাস করবে সে কথা? অবশ্য না বিশ্বাস করলে হয়তো বা আমারই ভালো হবে, হয়তো বা আমি এই অবস্থা থেকে মুক্ত হব তাতে। আমি বললাম, শুনবো, বলো। জেরি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমার বড় ক্লান্ত লাগছে, তাই ঘটনাটা আমি যথাসম্ভব সংক্ষেপেই বলি। তোমাকে তো বলেইছি যে এখানে আমি কীট পতঙ্গ নিয়ে গবেষণা করতে এসেছিলাম, সে কাজেই ব্যস্ত ছিলাম আমি। দিন 5 আগের ঘটনা। আমি তখন আশ্রয় নিয়েছিলাম এখান থেকে 200 মাইল দূরে রেইন ফরেস্টের ভিতর এক উপজাতি গ্রামে। যারা বর্ষা বনে বেড়াতে আসে বা কাজে আসে, তাদের সেখানে ঘর ভাড়া করার ব্যবস্থা আছে। সেদিন বিকালে আমি জঙ্গলের কাজ শেষ করে গ্রামে ফিরেছি। দেখলাম একজন লোক গ্রামে এসে হাজির হয়েছে। পরনে তার পশু চামড়ার বিচিত্র পোশাক, গলায় নানা রঙের পাথরের মালা, কোমর পর্যন্ত বিনুনি করা চুল। গ্রামের লোকেরা তাকে টাকা, খাবার ইত্যাদি উপহার দিচ্ছে। একজন গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানতে পারলাম লোকটা নাকি ওঝা, বর্ষা বনেই থাকে। তার নাকি অতি প্রাকৃত নানান ক্ষমতা আছে, লোকের ভালো মন্দ দুটোই করতে পারে। তাই সে গ্রামে এলে লোকেরা তাকে ভয় ভক্তিতে নানান জিনিস উপহার দেয়। এ ধরনের কিছু লোক আমি কর্মসূত্রে ইতিপূর্বে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি, যারা নিরীহ গ্রামবাসীদের তন্ত্র মন্ত্র ইত্যাদির ভয় দেখিয়ে ঠকায়। আমি ভাবলাম এই ক্ষেত্রেও তাই ঘটছে। ব্যাপারটা দেখে বেশ একটু রাগ হলো আমার, আর এরপরেই একটা হঠকারী কাজ করে বসলাম। আমি হাজির হলাম লোকটার সামনে। তারপর তাকে শটান প্রশ্ন করলাম, তুমি বিনা পরিশ্রমে গ্রামের লোকেদের থেকে এমনভাবে জিনিসপত্র নাও কেন? কাজ করে খেতে পারো না? লোকটা বললে, করি তো, জঙ্গলের পোকামাকড়দের গ্রামের থেকে দূরে রাখি, তাই গ্রামে রোগ ব্যাধি হয় না, আর সেজন্যই ওরা আমাকে জিনিসপত্র দেয়। আমি বললাম, কিভাবে দূরে রাখো? ওরা তোমার কথা শোনে নাকি? ওঝা বলল, হ্যাঁ শোনে, আমার সে ক্ষমতা আছে। লোকটার কথা শুনে আমার মেজাজ আরো বিগড়ে গেল। আমি বললাম, কিভাবে তুমি তাদের কথা শোনাও শুনি? ওঝা জবাব দিল, তুমি শহুরে মানুষ, এসব তোমার জেনে দরকার নেই, নিজের ঘরে যাও। আমি তাকে কিছুটা ব্যঙ্গের স্বরে বললাম, আমি শহরের মানুষ বলেই তো জানতে চাইছি তোমার কি ক্ষমতা আছে। তুমি কি আমাকে গ্রামের অশিক্ষিত লোক পেয়েছো? কথা বলতে বলতেই আমি খেয়াল করলাম লোকটার উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গের ডান বাহুতে একটা নীল রঙের আরশোলা আঁকা। এতক্ষণ ধরে আমাদের কথোপকথন শুনছিল বেশ কিছু গ্রামবাসী। আমার মতো শহরের শিক্ষিত মানুষের কথা শুনে সেই ওঝার প্রতি লোকগুলোর চোখে মুখেও যেন মৃদু সন্দেহ ফুটে উঠতে শুরু করলো। ব্যাপারটা মনে হয় ওঝার চোখেও ধরা দিল। সে একটু চুপ করে থেকে বলল, কি ক্ষমতা আছে শুনবে? আমার বাহুতে যে আরশোলাটা দেখছো, ও কিন্তু জীবন্ত। আমি তোমার দেহে ওকে পাঠিয়ে দিতে পারি। ওঝার উদ্ভট কথা শুনে আমি হেসে উঠে বললাম, তবে ওই ছবি আরশোলাকে
জ্যান্ত করে আমার দেহে পাঠাও দেখি কেমন পারো। দেখি ও তোমার কথা শোনে কিনা। আমার কাছে তোমার ভণ্ডামি চলবে না। ভণ্ডামি কথাটা শুনেই লোকটার চোখের দৃষ্টি যেন স্থির হয়ে গেল। তারপর সে বলল, তবে তাই হোক, ওকে তোমার কাছেই পাঠিয়ে দেব আমি। শুধু তুমি নও, ওকে দেখে ও যে জীবন্ত এ কথা যে অবিশ্বাস করবে তার দেহেও বাসা বাঁধবে ও। তোমরা শহুরে মানুষেরা বুঝতে পারবে আমার কোনো ক্ষমতা আছে কিনা। তবে যাবার আগে গ্রামের লোকদের জানিয়ে যাবে আমার কথা সঠিক কিনা। এই কথা বলে সেই ওঝা আর দাঁড়ালো না, সোজা হাঁটতে হাঁটতে গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে মিলিয়ে গেল। সে চলে যাবার পর আমি গ্রামবাসীদের উদ্দেশ্যে বললাম, নিশ্চিন্তে থাকো, এমন কিছু কখনোই ঘটবে না। রাত নামলো সেই বর্ষাবনের গ্রামে। রাতে ঘুমের মধ্যে বেশ কয়েকবার আমার কেমন যেন অস্বস্তি বোধ হতে লাগলো। মনে হলো কি যেন একটা ঘুরে বেড়াচ্ছে আমার শরীরের মধ্যে। রাত শেষে খোলা জানলা দিয়ে আসা ভোরের আলোতে ঘুম ভাঙলো আমার। দেখলাম কয়েকজন গ্রামবাসী এসে দাঁড়িয়েছে আমার ঘরের বাইরে। ঘুম থেকে ওঠার পর গত দিনের ঘটনার কথা আমার খেয়াল ছিল না। তারা কেন এসেছে তা জানার জন্য আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম। আমার পরনে ছিল হাত কাটা গেঞ্জি। তাদের সামনে গিয়ে দাঁড়াতেই আমি দেখলাম তারা বিস্ফারিত চোখে তাকিয়ে আছে আমার বাহুর দিকে। আর তাদের দৃষ্টি লক্ষ্য করে আমার বাহুতে চোখ রাখতেই দেখলাম ওঝার হাতের আরশোলাটা এসে উপস্থিত হয়েছে আমার বাহুতে। নীল রঙের আরশোলা। এরপর থেকে রাত নামলেই ও আমার শরীরে ঘুরে বেড়াচ্ছে। কথাগুলো একটানা বলে থামলো সেই মার্কিন যুবক। আমি কিন্তু তার কথা বিশ্বাস করলাম না। জেরির হাতে আঁকা আরশোলাটার দিকে তাকিয়ে ভাবলাম, এ কি কখনো সম্ভব? মাদক তো এদেশে আকচার পাওয়া যায়। ইউরোপীয় আমেরিকানরাও সেই মাদক নেয়। হয়তো বা জেরিও মাদকের নেশা করেছে। দীননাথ পাকড়াশি জেরির কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। তারপর বললেন, আরশোলাটা এবার আমার শরীর বেয়ে নিচের দিকে নামতে শুরু করেছে। ঠিক এই সময় দেওয়ালের গা থেকে টিকটিকিটা আবার ডেকে উঠল। সেই ডাক শুনে রোহিতবাবু বিরক্ত বোধ করে মনে মনে ভাবলেন, কালই বেটাকে তাড়াবার ব্যবস্থা করতে হবে। টিকটিকিটার ডাক শুনে তার দিকে একবার তাকিয়ে দীননাথ আবারও তার কথার তার ধরলেন। হ্যাঁ, যা বলছিলাম, ওই জেরির কথা আমি মোটেও বিশ্বাস করলাম না। আমার ধারণা হলো ও নির্ঘাত নেশাগ্রস্ত কিংবা অবসাদগ্রস্ত। তাছাড়া অনেক রাত হয়েছে। আমি আর এ ব্যাপারে তার সঙ্গে বাক্যালাপে গেলাম না। কিছুক্ষণের মধ্যেই আমরা বড় আলো নিভিয়ে একটা নাইট ল্যাম্প জেলে বিছানায় পাশাপাশি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে গেল আমার। দেখলাম জেরি অন্যদিকে পাশ ফিরে ঘুমাচ্ছে। আমিও আবার অন্যদিকে পাশ ফিরে ঘুমাতে যাচ্ছিলাম। ঠিক তখনই আমি একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেলাম। বড় খাটের অন্য প্রান্তে শুয়ে থাকা ছেলেটার বাহু থেকে আরশোলাটা লাফিয়ে নামলো খাটে। তারপর ধপধপে সাদা বিছানার ওপর দিয়ে সুর তুলে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। ব্যাপারটা স্বপ্ন নাকি সত্যি আমি তা ঠিক সেই মুহূর্তে বুঝে উঠতে পারলাম না। আরশোলাটা এগিয়ে আসছে আমার দিকে। আমার ডান হাতটা ওর দিকেই ছড়ানো। ও যখন আমার হাতের একদম কাছে চলে এলো তখন হাতটা সরিয়ে উঠে বসার চেষ্টা করলাম আমি। কিন্তু আমার শরীরের কোনো অংশই আমি নাড়াতে পারলাম না। যেন জগদ্দল পাথরের মতো ভারী হয়ে গেছে আমার শরীর। আর তারপর এক সময়
আমার হাতে উঠে এলো। আরশোলাটার স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার শরীরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। মুহূর্তের মধ্যে যেন আবারও প্রগাঢ় ঘুম পেতে লাগলো আমার। ঘুমিয়ে পড়লাম আমি। পরদিন ভোরে আমার যখন ঘুম ভাঙল, তখন জেরি ঘরে নেই। ভোর রাতেই নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছে ফ্লাইট ধরতে। গত রাতের ঘটনাটা আমার মনে পড়ল ঠিকই, কিন্তু আমি ভাবলাম জেরির গল্প শুনে ঘুমের ঘোরে অমন উদ্ভট স্বপ্ন দেখেছি আমি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার ভুল ভেঙে গেল। ওয়াশরুমে গিয়ে স্নান করার জন্য পোশাক খুলতেই দেখি ও আমার বাহুতে। জল দিয়ে সাবান দিয়ে ঘষেও আমি ওকে মুছতে পারলাম না। কেন যে আমি জেরির কথা অবিশ্বাস করতে গেছিলাম। আর তারপর থেকেই রাত নামলে ও আমার শরীরে ঘুরে বেড়ায়। এই যেমন এখন আমার পা বেয়ে নিচের দিকে নামছে। দীর্ঘক্ষণ ধরে তার কথা বলে বক্তব্য শেষ করলেন দীননাথ পাকড়াশি। তারপর তিনি আবারও আগের মতো ডাক্তারবাবুর দিকে চেয়ে রইলেন। ডাক্তারবাবুও এতক্ষণ ধরে মন দিয়ে শুনছিলেন দীননাথের দেহে আরশোলা আসার কাহিনী, আর তার সঙ্গে সঙ্গে ঘটনাটা মনে মনে বিশ্লেষণ করার চেষ্টা করছিলেন। সবটা শুনে তিনি যা ধারণা করলেন, ওই জেরি নামের ছেলেটার সঙ্গে দীননাথের পরিচয় হয়েছিল। তার মুখ থেকে সেই ওঝার গল্প শুনেছিলেন তিনি। মার্কিন ছেলেটার হাতে আঁকা উল্কি দেখে পছন্দ হওয়াতে সে দেশ থেকে তেমনই একটা উল্কি নিজের বাহুতে আঁকিয়ে নেন দীননাথ। কিন্তু ওই জেরির মুখে গল্পটাই তার মনোবৈকল্যের সৃষ্টি করে। নেশাগ্রস্ত মার্কিন যুবকের মতো তিনিও এরপর ভাবতে শুরু করলেন আরশোলাটা জীবন্ত। ডাক্তারবাবুর বুঝতে আর বাকি রইল না যে এক ধরনের হ্যালুসিনেশনে আক্রান্ত তার রোগী। ডাক্তারবাবু এরপর বুঝতে পারলেন ভদ্রলোকের আর কিছু বলার নেই, আর তার নিজেরও যা জানার তা হয়ে গেছে। তবে এ রোগ তিনি সারিয়ে তুলতে পারবেন। তাই তার সঙ্গে আর কোনো কথা না বলে প্রেসক্রিপশন লিখতে শুরু করলেন। কিছু মানসিক রোগের ওষুধ, নার্ভের ওষুধ, ঘুমের ওষুধ লিখলেন তিনি। তারপর মাথা তুলে রোগীর দিকে তাকিয়ে দেখলেন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন দীননাথ। দৃষ্টি তাঁর পায়ের কাছে মেঝের দিকে নিবদ্ধ। রোহিতবাবু তাঁর দিকে প্রেসক্রিপশনটা বাড়িয়ে দিয়ে বললেন, এই ওষুধগুলো সম্ভব হলে আজ থেকেই খাওয়া শুরু করুন। চিন্তা করবেন না, ধীরে ধীরে ওর নড়াচড়া বন্ধ হয়ে যাবে। কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। রোহিতের কাছ থেকে খপ করে প্রেসক্রিপশনটা নিলেন দীননাথ। তারপর চলি বলে কেমন যেন দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। তা দেখে রোহিতের মনে হলো হয়তোবা ফ্লাইট ধরার তাড়া থাকার জন্যই অমন দ্রুত ঘর ছাড়লেন ভদ্রলোক। সেদিনের মতো ডাক্তার রোহিত বসুর রোগী দেখার কাজ শেষ হলো। চেয়ার ছাড়ার আগে তিনি টেবিলের ওপর ছড়িয়ে থাকা প্রেসক্রিপশন প্যাড, জার্নাল ইত্যাদি গুছিয়ে রাখছিলেন। ঠিক সেই সময় একটা ফড়ফড় শব্দ কানে এলো তাঁর। সামনে তাকাতেই চমকে উঠলেন তিনি। টেবিলের উল্টো দিকের মেঝে থেকে একটা আরশোলা উড়ে এসে বসলো টেবিলের ওপর। নীল রঙের একটা আরশোলা, ঠিক যেমনটা আঁকা ছিল দীননাথ পাকড়াশির বাহুতে। কিন্তু এ কিভাবে সম্ভব? তিনি কি ভুল দেখছেন? কিন্তু রোহিতবাবু বুঝতে পারলেন তিনি ভুল দেখছেন না। ওই তো নীল রঙের অদ্ভুত আরশোলাটা সুর দুটো তুলে এদিক ওদিক তাকাচ্ছে। তার সর্বাঙ্গে শিহরণ খেলে গেল। অবশ হয়ে আসছে শরীর, হাতটুকু পর্যন্ত তার নাড়াবার ক্ষমতা নেই। আরশোলাটা ক্রমশ এগিয়ে আসছে তার অবশ হাতের দিকে। বিস্ফারিত চোখে চেয়ে রইলেন ডাক্তার রোহিত বসু। আরশোলাটা যখন প্রায় হাতের একেবারে কাছে চলে এসেছে, ঠিক সেই সময় ঘটল আরও এক অদ্ভুত ঘটনা। হঠাৎই টেবিলের উপর এসে ঝাঁপিয়ে পড়ল সেই টিকটিকিটা। তারপর দ্রুত ছুটে এসে খপ করে মুখে পড়ে ফেলল নীল আরশোলাটাকে। একটু ছটপট করলো ঠিকই,
কিন্তু টিকটিকিটার চোয়াল থেকে মুক্ত করতে পারল না নিজেকে। আর এরপরই টিকটিকিটার টেবিল ছেড়ে আবার দেওয়ালে উঠে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সার ফিরে এলো ডাক্তার বসুর শরীরে। ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। পুনশ্চ দিন 2 পরে রাতে নিজের চেম্বারে চুপ করে বসেছিলেন রোহিতবাবু। না, কোনো রোগীর প্রতীক্ষায় নয়, আরশোলার ঘটনার অভিঘাত কাটিয়ে উঠতে পারেননি এখনো। এ 2 দিন আর কোনো রোগী দেখেননি। নিজের অসুস্থতার কারণ দেখিয়ে ফিরিয়ে দিয়েছেন, আর দিন রাত বসে ভেবেই চলেছেন ব্যাপারটা আসলে কি ঘটে থাকতে পারে। ঘড়িতে তখন রাত 10টার ঢং ঢং শব্দ। শব্দটা শুনেই তার মনে হলো 2 দিন আগে ঠিক এই সময়েই তার চেম্বারে এসেছিলেন দীননাথ। ঠিক এ সময়েই কাকতালীয়ভাবে ডাক্তারবাবুর মোবাইল ফোনটা বেজে উঠল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো দীননাথের উচ্ছ্বসিত গলা। ফোনের ও প্রান্ত থেকে তিনি বললেন, ধন্য আপনার ডাক্তারি মশাই, কলকাতা থেকে ফ্লাইটে ওঠার আগে আপনার পরামর্শ মতো ওষুধ কিনে নিয়েছিলাম, খাওয়াও শুরু করেছিলাম। 2 দিন খেতেই তা কাজে দিয়েছে। এখন আমি ইউরোপে। হোটেলে এসে পোশাক পরিবর্তনের সময় দেখি ওটা আর নেই। আমার শরীর থেকে একদম ভ্যানিশ। কথাগুলো শেষ হতে না হতেই সম্ভবত কোনো যান্ত্রিক কারণে কলটা কেটে গেল। দীননাথের কথা শুনে একই সঙ্গে আনন্দিত আর বিস্মিত হলেন রোহিতবাবু। আনন্দের কারণ হলো রোগীর সুস্থতা, আর বিস্ময়ের কারণ তিনি দীননাথকে মানসিক রোগের ওষুধ দিলেও তাকে তো উল্কি মুছে যাবার মতো কোনো ওষুধ দেননি। তবে আরশোলাটা গেল কোথায়? জেরির কথা, দীননাথের কথা, সর্বোপরি 2 দিন আগে তার নিজের অভিজ্ঞতার কথা কি সত্যি? তবে কি সেই ওঝার কথা মতো নীল আরশোলাটা যে জীবন্ত তা তিনি বিশ্বাস করেননি বলেই আরশোলাটা দীননাথের দেহ ছেড়ে তার দিকে এগিয়ে আসছিল আর এক অবিশ্বাসীর শরীরে বাসা বাঁধার জন্য? ঠিক এই সময় মাথার ওপর থেকে টিক টিক শব্দ হলো। রোহিত তাকিয়ে দেখতে পেলেন দেওয়ালের মাথার ওপর থেকে টিকটিকিটা চেয়ে আছে টেবিলের দিকে। সে যেন বলল, ঠিক ঠিক। ডাক্তার রোহিত বসু ভাবলেন, তার কোনো পেশেন্টের যদি টিকটিকি আতঙ্ক বা হেরপেটোফোবিয়া থাকে, তবুও তাঁর এই রক্ষাকর্তাকে ঘর থেকে তাড়াবেন না তিনি। শেষ হলো আজকের গল্প নীল আরশোলা। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি, ভালো থাকবেন।